নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক ভালোবাসা। আজ হলো শনিবার আর এখন বাজে হলো সকাল 11:15। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর গত 2-3 দিন যাবৎ যা গরম পড়েছে, ক্যামেরা হাতে নেওয়ার আমি আর সাহস পাইনি। দেখুন, সব খুলে টুলে বসে আছি। এত গরম, এত গরম যে আমি ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বোঝাতে পারবো না। যেমন কটকটে রোদ, আর বাইরে একটা গাছের পাতাও নড়ছিল না, একদম গুমোটে গরম আর প্রচন্ড ঘাম। তার মধ্যে দিয়ে 2-3 দিন গেল, মানে খুব কষ্ট হয়েছে, খুবই কষ্ট। মানে এই টাইমে এতটা গরম মানে কোনোভাবে আশা করা যায় না। 37 ডিগ্রি 38 ডিগ্রি এরকম ছিল। আমাদের এখানে সাধারণত এতটা গরম পড়ে না, গরমে ছটফট করার অবস্থা। সে যাই হোক, কাল রাত থেকে একটুখানি ওয়েদারটা চেঞ্জ হয়েছে, একটু মেঘলা করে আছে, সঙ্গে একটুখানি বাতাসও বইছে, যার জন্য ভালো লাগছে। এখন ভাবলাম আজকে একটু ভিডিও বানাই। আমাদের গতকালকে হসপিটালও গিয়েছিলাম এত গরমের মধ্যে, কারণ আমি যে ইউনিটে ডাক্তার দেখাই, ওরা মঙ্গলবার আর শুক্রবার বসে। মঙ্গলবার তো বিশ্বকর্মা পূজা ছিল, ওনাকে বলেছিলাম আমাকে নিয়ে যেতে, নিয়ে যায়নি। তো কালকে গেছি, এত ভিড়, একে তো এত গরম, তার মধ্যে এতটা লাইন, লম্বা লাইন। এনে জামা কাপড় এমনি খুলে ফেলে রেখেছি, এগুলো একটু ধুতে হবে। তারপর হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যে দুটো হাউস কোট কিনেছিলাম, ওইগুলি একটু ধুয়ে দিতে হবে, না হলে এগুলি না মার হয়ে থাকবে পরে, তার জন্য। তো এগুলি একটু ভাবছি ধুয়ে দেব। আর ভাত আর উচ্ছে আলু ভাজা হয়েছে, তা দিয়ে মিঠুন খেয়ে নিয়েছে। ওর আজকে একটু তাড়া আছে, তাড়াতাড়ি বেরোবে, তো তার জন্য ও খেয়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছে। আর ব্রেকফাস্ট মেয়ে বানিয়ে দিল ম্যাগি নুডলস। ঘরে তেমন কিছু নেই, ম্যাগি আছে, তো বললাম ম্যাগি বানা, একটুখানি ম্যাগি খাবো। এই যে দেখুন, খেয়ে দিয়ে রেডি, জামা কাপড় পরে নিয়েছে। আর ঘরের বিছানাপত্র শুধু গোছানো হয়েছে, আর তেমন কোনো কিছুই গোছানো হয়নি। এই যে এগুলো এখানে ধোয়ার জন্য বের করে রেখেছি। উচ্ছে আলু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর গাঠি কচু কালকে সন্ধ্যাবেলায় কেটে সেদ্ধ টেদ্ধ করে রেখেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। সকালবেলা কেটে রান্না করার মতন সময় থাকে না, আর এতটা গরম পড়েছিল, ভাবলাম যদি সকালবেলা কটকটে রোদ উঠে বসে থাকে, এত গরমে কাজও করতে পারি না। গত 2 দিন যাবো সকালবেলা শুধুমাত্র সেদ্ধ ভাত খাচ্ছি, জানেন। চুলার সামনে যাওয়ার মতন অবস্থা নেই। চুলার সামনে গিয়ে দাঁড়িয়ে যে রান্না করবো সেই সাহস পাচ্ছিলাম না। 2 দিন যাবৎ শুধু সকালবেলা সেদ্ধ ভাত খাচ্ছি, রাত্রেবেলা একটা তরকারি করে তারপর খাচ্ছি। তো আজকে এই জন্য গতকালকেই গাঠিটা কেটে সেদ্ধ করে রেখেছি, যে সকালবেলা উঠে শুধু কড়ার মধ্যে চিংড়ি মাছ দিয়ে নেড়ে নিলেই হয়ে যাবে। এই দেখুন, এখানে উচ্ছে আলু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, গাঠি কেটে সেদ্ধ করে রেখেছি বললাম না। আর এই যেখানে আছে চিংড়ি মাছ, আর একটা পাবদা মাছও আছে, এটা আমার সন্দেশ বুড়ি খাবে। আর দেখুন গাছ থেকে কতগুলো লঙ্কা পেরেছি আজকে, প্রচুর লঙ্কা হয়েছে আমার 2টো লঙ্কা গাছে। গাছে কোনো জিনিস হলে সেটা খাওয়ার চেয়ে পাড়ার আনন্দটা বেশি।
আকাশে কালো মেঘ করেছে, আর গর্জন শুনতে পাচ্ছেন মেঘের। 2-3টে দিন এতটা ভয়ানকভাবে কাটিয়েছি গরমের মধ্যে, আজকে মেঘটা দেখে মনটা খুশি হয়ে গেছে। দেখুন কি পর্যন্ত মেঘ করেছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে বলে, আসলো বলে। আর এই যে আমার গাঠি চিংড়ি তরকারি। গাঠিটা একটু সেদ্ধ হবে, তার জন্য একটু ঝোল দিয়েছি। কালকে জাস্ট ভাপিয়ে রেখে দিয়েছিলাম, সেদ্ধ করিনি, কারণ কেটে ভাপিয়েছি তার জন্য। আর একটুখানি সেদ্ধ হলে নামিয়ে নেব। শুভ সন্ধ্যা। এখন বাজে হলো 7:45। আর আজকে দিনটা বেশ ভালোই কাটলো, বলতে গরমের পরিমাণটা অনেকটাই কম নেই বললেই চলে। আজকে গরম, ফ্যান অফ করে বসেছি অনেকক্ষণ ধরে, কিন্তু গত 2-3 দিন যাবত তো বললামই যে অস্বস্তিকর পরিস্থিতিতে কাটিয়েছি, যে কি বলি। ওই যে দেখুন নাইটি তোয়ালি এগুলি যে বের করে রেখেছিলাম, ওইগুলিও ধুতে পারিনি, কারণ দুপুরের দিকে, ধরুন প্রায় ওই দুপুর না, ঠিক 12টা 12:30টার দিকে হবে, ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। যদিও বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না, তাও বেশ জোরেই বৃষ্টিটা এসেছিল, যার জন্য আর এগুলি ধোয়া হয়নি। কারণ তারপর আর রোদও উঠেনি, কারণ আর জামা কাপড় ধুয়ে যদি এক রোদে না শুকানো যায় তাহলে কীরকম একটা বাজে গন্ধ হয়ে যায়। তার জন্য নাইটিগুলি আর ধোয়ার প্ল্যান বাদ দিয়ে দিয়েছি। ভাবলাম কালকে রবিবার আছে, মিঠুনকে বলবো ওই কেচে দেবে। আর সত্যি কথা বলতে এখন তো মানে কাপড় চোপড় ধোয়ার কথা আমি ভাবতেই পারি না, একদমই সাহস পাই না। বসতে পারছি না তো, একদমই বসতে পারছি না। উপরে বসে ঝুঁকে নিচে ধোয়ার কাজটা পারছি না, নিচে বসেও যে কাপড় কাচবো সেটাও পারছি না, কোনোটাই হচ্ছে না। কারণ এখন সময় প্রায় এগিয়ে এসেছে বলতে পারেন, আর বেশি দিন হাতে সময় নেই। তো সোনোগ্রাফি করিয়েছিলাম, ব্লাড টেস্ট করিয়েছিলাম, ওগুলি তো আপনাদেরকে বলেছিলাম, কিন্তু তারপর ডাক্তারও দেখিয়ে নিয়েছি তার মধ্যে। কিন্তু এত গরমের মধ্যে আর ভিডিও করা হয়নি, আপনাদেরকে তো জানানোই হয়নি যে ডক্টর কি বলেছে। ডক্টরকেও দেখিয়েছি, হসপিটালেও দেখিয়েছি। হসপিটালে দেখিয়েছি সকালবেলা বলেছিলাম, গতকালকে হসপিটালে দেখিয়ে এসেছি, তার আগে ডক্টরকে দেখিয়ে নিয়েছি। আমি যে ডক্টরকে দেখাই ওই হসপিটালেরই ডক্টর। তো উনি বলেছেন যে আমার এক্স্যাক্টলি কত সপ্তাহ চলছে সেটাকে আপনাদেরকে বলে দিই। এখন আমার 34 সপ্তাহ রানিং, 34 উইকস রানিং। 8 মাস কমপ্লিট হতে হতে আমার 35 সপ্তাহ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, নর্মালি 8 মাসে 35 সপ্তাহ কমপ্লিট হয়ে যায়। তো আমার তো কনসিভ করার যে এটা মান্থটা আমার একদম একুরেট হিসাব আছে, তো সেই অনুযায়ী আমার এই মাস সে 27 তারিখ আমার 8 মাস কমপ্লিট হয়ে 9 মাসে পড়ে যাবে। আমার 35 সপ্তাহ কমপ্লিট হয়ে যাবে এই মাস শেষ হতে হতেই। ঠিক আছে, তো তারপর অক্টোবরের 1 সপ্তাহ গেলে হয়ে যাবে হলো 36 সপ্তাহ। তো ডক্টর বলেছে আমার যে ফিজিক্যাল কন্ডিশন, আমার এর চাইতে বেশি আর লেট করা যাবে না। 36 সপ্তাহ গেলেই বলেছে উনি ডেট দিয়ে দেবেন। ঠিক আছে, তো উনি ডেট দিয়ে দেবেন বলতে যদি আমি নার্সিংহোমে করাই তবেই উনি ডেটটা দেবেন, না হলে উনি নিজে থেকে তো কোনো ডেট দেবেন না। কারণ হসপিটালে যদি আমি ডেলিভারি করাই তাহলে হসপিটালে তো কখন কোন দিন কোন ডক্টরের ডিউটি পড়ে কি পড়ে না পড়ে সেটার কোনো গ্যারান্টি নেই। তো তার জন্য উনি হসপিটালে যদি আমি ডেলিভারি করাই তাহলে হয়তো বা উনি আমাকে ডেটটা দেবেন না, আমাকে ডেটটা হসপিটাল থেকেই নিতে হবে। ঠিক আছে, উনি বলে দিয়েছেন তাহলে তোমাকে হসপিটাল থেকে ডেট নিতে হবে, আমি তো ডেট দিতে পারবো না। নার্সিংহোমে করালে উনি ডেটটা উনি নিজে থেকে দিতে পারবেন। তো আমি
নার্সিংহোমে করাবো না, আমি আমাদের এখানকার যে সবচেয়ে বড় যে গভর্নমেন্ট হসপিটাল, এর আগেও যে আমি গলব্লাডার স্টোন তারপর ব্রেস্ট টিউমার অপারেশন করিয়েছি, ওই হসপিটালে আমি আমার ডেলিভারিটা করাবো। আমার মেয়ের সময় আমি এই হসপিটালে করাইনি, আমি অন্য আরেকটা হসপিটালে করিয়েছিলাম, কারণ তখন এই হসপিটালে ডেলিভারির অপশন চালু ছিল না। আগে ডেলিভারির অপশন শুধু ওই আমাদের এখানকার একটা IGM হসপিটাল আছে, ওইখানেই করানো হতো। আর আমাদের এখানকার যে হসপিটালটা, এটাতে আগে করানো হতো না। তো IGM আমার মেয়ের জন্ম হয়েছে, আর এটা মেডিকেল কলেজ হওয়ার পর আমাদের এখানকার যে এখন যে হসপিটালটা, GBP হসপিটাল, যেটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে, বাইকে গেলে ধরুন 5-7 মিনিটের ব্যাপার, যেহেতু আমার বাড়ির খুবই কাছে আর আমাদের এখানকার সবচেয়ে বড় হসপিটাল, তো আমি ওইখানেই আমার ডেলিভারি করাবো বলে ডিসিশন নিয়েছি। নার্সিংহোমে যাব না, কারণ নার্সিংহোমে দেখুন, নার্সিংহোমে গেলে যতটুক কেয়ার কি পাবো না জানি না, বাট আমি এর আগে যে অপারেশন করিয়েছি ওইখানে আমি হসপিটালে যে পরিমাণ কেয়ার পেয়েছি তাতে আমি যথেষ্ট স্যাটিসফাইড। আর এছাড়া ধরুন নার্সিংহোমে করালে পরে, ভগবান না করুক কোনো ধরনের কোনো কমপ্লিকেশন হলে পরে আবার সেই হসপিটালে আমাকে আসতে হবে, তখন এসে ওদের গালিগালাজ শুনতে হবে, ঠিক আছে? কারণ প্রবলেমে পড়লে তখন হসপিটালেই ছুটতে হয়, তখন কোনো নার্সিংহোম কিন্তু কাজে আসে না, আর প্রচুর টাকার ব্যাপার। নার্সিংহোমে করাতে গেলে ধরুন মিনিমাম 50 থেকে 60 হাজার টাকার ব্যাপার, যেটা আমার জন্য একটু কঠিন, একটু না খুবই কঠিন। তো তার জন্য নার্সিংহোমে যাচ্ছি না আপাতত, এটাই ডিসিশন নিয়েছি যে আমরা হসপিটালই করাবো। তো ধরতে পারেন আমার হাতে আর 16-17 দিন, হায়েস্ট 20 দিন টাইম আছে, তারপরে হয়তোবা আমরা আমাদের ছোট্ট কট্টু সোনাকে হয়তোবা আমাদের কাছে পেয়ে যাব। আর আমার ডেলিভারিটা কিভাবে হবে, নর্মালি হবে নাকি সি সেকশন হবে, এটাও ডক্টরবাবু বলে দিয়েছেন একদম পরিষ্কারভাবে। উনি যখন বলেছেন যে 36 সপ্তাহ গেলেই কিন্তু তোমাকে ডেলিভারি করিয়ে তোমার ডেলিভারি হয়ে যাবে, তখন আমি বললাম যে কিভাবে হবে, নর্মাল প্রসেসই হবে, কারণ আমার মেয়ে কিন্তু নর্মালি হয়েছিল। উনি বললেন যেটার প্রশ্নই উঠছে না, একদমই না। তুমি যদি বলো নর্মাল করাবে তাহলেও পারবো না, তাহলেও হবে না। তুমি নিজে বললেও, তুমি চাইলেও নর্মালি হবে না, তোমাকে সি সেকশনই করাতে হবে। কারণ আমার যেহেতু একটু এজটাও বেশি হয়ে গেছে, প্লাস আমার হাই বিপির প্রচণ্ড সমস্যা, আপনারা হয়তো অনেকেই জানেন। আমাকে 2 বেলা বিপির ওষুধ খেতে হয়, আর তাছাড়া আমার ইউট্রাসে টিউমারও আছে। সব কিছু মিলিয়ে বলেছে তুমি চাইলেও নর্মাল ডেলিভারি হচ্ছে না, তোমাকে সি সেকশনই করাতে হবে। তো বাস, ডক্টরবাবু যখন বলে দিয়েছেন তখন তো আর সেখানে আর কোনো কথাই নেই। আর এমনিতেও আমার নর্মাল ডেলিভারি করার কোনো ইচ্ছে নেই, কারণ মেয়ের সময় নর্মাল ডেলিভারি করিয়েছি, তারপর প্রচুর ভোগান্তি ভুগেছি। তো আর এখন আমার সেই সাহস শক্তি কোনোটাই নেই। তো আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে সি সেকশনই করাবো। তো উনি যখন বলে দিয়েছেন তখন তো হয়েই গেল। যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনাদের মনে অবশ্যই সেই প্রশ্নগুলি ছিল যে কবে নাগাদ আমার ডেলিভারি হবে, কিভাবে হবে, আমার কত সপ্তাহ চলছে, কত সপ্তাহ পর হবে। তো আপনাদের সবাইকে কথাটা বলার জন্যই এখন ক্যামেরাটা খুলে বসেছি, যে আপনাদেরকে জানিয়ে দিই কখন কি হচ্ছে, ঠিক আছে? তো বলতে পারেন আমার হাতে আর এখন বেশি সময় নেই, জানি না কখন কি হয়ে যায়। হাঁটা চলা ফেরা করতে, কাজকর্ম করতে প্রচুর কষ্ট হচ্ছে, তাও চেষ্টা করছি ঘরের কাজকর্ম করে নিজেকে সচল রাখতে, কারণ না হলে তো আরও নড়াচড়া করতে পারবো না। ঘরে কাজকর্ম করে নিজেকে সচল রাখার চেষ্টা করছি। চলুন আজকের জন্য এটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের জন্য আপনাদের সকলকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।